চলতি সপ্তাহে সোমবার দেশ ছাড়তে বাধ্য হলো হাসিনা। দীর্ঘ 2 মাস আন্দোলনের পর বাংলাদেশের সরকারের এবার বদল হলো বা অবসান ঘটল। অবশেষে সোমবার জীবন ভয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে হাসিনা। পরিস্থিতি সামাল দেওয়ার নামে এবার পাকিস্তান, মায়ানমারের মতো বঙ্গবন্ধুর সোনার বাংলাতেও এবার শুরু হয়েছে সেনা শাসন। বিভিন্ন খবর সূত্রে জানা গিয়েছে যে প্রধান সেনাপতির ভয় দেখানোতেই তার পদত্যাগ করতে বাধ্য হয়েছে হাসিনা। একরকম তাকে 45 মিনিট টাইম দেওয়া হয়েছিল দেশ ছেড়ে পালানোর জন্য, এবং পরিস্থিতি চাপে পড়ে এবং নিজের সুরক্ষা এবং ফ্যামিলির সুরক্ষার জন্য সপরিবারে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাতে প্রথমে দেখা যায় যে তিনি আগরতলা এবং তারপরে কিন্তু উত্তরপ্রদেশে আসে তার হেলিকপ্টার, এবং সেখানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে তার মিটিং হয়, এবং সেখান থেকে বলা হয় যে তাকে যে সে ইউকেতে চলে যাবে, এবং এটা এখনও কনফার্ম নিউজ নয়। তবে বাংলাদেশ আর্মির কিন্তু পরিকল্পনা মতোই দেশ ছাড়ার কিছু সময় পরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কিন্তু প্রকাশ্য খবরের সামনে আসে, এবং সেখানে আসার তিনি বলেন যে তিনি এখন দেশের সর্বেসর্বা, অর্থাৎ তার কাছে কিন্তু সব ক্ষমতা রয়েছে, এবং তিনি আপাতকালীন পরিস্থিতির সব দায়িত্বের ভার তার নিজের কাছে তুলে নিয়েছে। এবং তিনি কিন্তু এটাও বাংলাদেশবাসীকে আশ্বাস করেন যে তারা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি গড়ে দেওয়া হবে। এবার দেখতে হবে যে পাকিস্তানের মতোই এই অন্তর্বর্তী সরকারটি একটা পাপেট সরকার হয়ে দাঁড়ায় নাকি হাতের পুতুল হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। বা এই সরকার কি বাংলাদেশকে আদৌ কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা, সেটাও একটা দেখার বিষয় রয়েছে ভবিষ্যতের জন্য। পরের হেডলাইনগুলো তো শুনলেন আপনারা। প্রশ্ন কি মনে জাগছে এবার যে কোটা আন্দোলন তো শেষ হয়ে যাওয়ার কথা, কোটা তো এখন 44% থেকে বেড়ে কিন্তু 93% হয়ে গেছে অলরেডি, এবং মুক্তিযোদ্ধা যাদের নিয়ে কিন্তু এত ঝামেলা, এবং মুক্তিযোদ্ধাদের কিন্তু পরিবারের কোটা কিন্তু 30% থেকে কমে গিয়ে এখন 5% হয়ে দাঁড়িয়েছে। তবে এটা আবার কিসের আন্দোলন শুরু হয়েছে, তো এটা নিয়ে বলা যাচ্ছে যে দেশ জুড়ে কিন্তু একটা কারফিউ লাগানো হয়েছিল, যেটা কিন্তু রোববার কিন্তু বিকাল থেকে চালু হয় 6টা থেকে। এই আন্দোলনের পরে কিন্তু দেখা যায় যে শতখানিক মানুষ কিন্তু মারা যায়, এবং তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে কিন্তু আসছিল, এবং ঢাকায় এসে কিন্তু দেখা যায় যে গণপরিবহন এবং কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় কিন্তু যে রয়েছে সেখানে কিন্তু দখল নেয় তারপরে, এবং সেখানে কিন্তু ধানমন্ডিতে যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন রয়েছে সেখানে ভাঙচুর চালায়, এবং সাথে কিন্তু বঙ্গবন্ধুর কিন্তু যে জাদুঘর রয়েছে সেটাকে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এবং মূর্তিতে ভাঙচুর করতে দেখা যায়, মূর্তিতে জুতোর মালা পরাতে দেখা যায় দেশবন্ধুর। তবে কিন্তু হাসিনার দেওয়া বক্তৃতা সেটা কি ঠিক ছিল যে দেশে কি এরা কি রাজাকার, তো এটাই কিন্তু এবার কিন্তু উঠে আসছে মেনলি। তো দেখতে গেলে দেখা যাবে যে ছাত্র আন্দোলনের নামে যারা এই বর্বরতাটা সৃষ্টি করেছে তারা আদৌ ছাত্র বলে তো মনে হচ্ছে না এবার, কারণ ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ছিল যে কোটা সংস্কারটা ঠিক করা, এবং কোটা সংস্কার কিন্তু ঠিক হয়ে গেছিল। তবে শুধুমাত্র কারফিউর জন্য এত বড় আন্দোলন এটা কিন্তু হতে পারে না। অবশ্যই কিন্তু পিছন থেকে কোনো বড় শক্তি রয়েছিল, এবং যারা কিন্তু এই হাসিনাকে কিন্তু কোনো রকমভাবে কিন্তু ভাঙতে চেষ্টা করেছিল। তথ্যচিত্রের এই ভিডিওতে আমরা এই সব পয়েন্টগুলো একটা একটা করে বুঝবো। তো যদি ভিডিওর শুরুতে প্রথম টপিক নিয়ে আলোচনা করি, সেটা হবে হচ্ছে গিয়ে চলতি বছর অর্থাৎ 2024-এর শুরুতে, অর্থাৎ জানুয়ারি মাস নিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে 2024 থেকে প্রথম থেকে কিন্তু হাসিনার সাথে দেশবাসীর কিন্তু একটা রোমাঞ্চদায়ক সম্পর্কের মধ্যে চির ধারে। তার মেন কারণ হচ্ছে কিন্তু যে এবছর 2024-এর জানুয়ারি মাসে ছিল হচ্ছে বাংলাদেশের কিন্তু ভোট পর্ব। তবে সেই ভোট পর্বে কিন্তু বাংলাদেশের সবথেকে বিরোধী দল যে বিএনপি, তার কিন্তু অপোনেন্ট লিডার যেটা হচ্ছে খালেদা জিয়া, তিনি জেলে রয়েছেন, এবং তারা কিন্তু বয়কট করেন এবার কিন্তু বাংলাদেশের যে ইলেকশন। তো ইলেকশন বয়কট করার ফলে কিন্তু দেখা যায় যে একতরফাভাবে হাসিনা কিন্তু ভোটে জিতে কিন্তু তিনি সরকার গঠন করে 4র্থবারের জন্য। এবং এই ঘটনার জন্য কিন্তু আমেরিকা, অর্থাৎ যে পৃথিবীর সব থেকে বড় দেশ এবং যার কিন্তু নিজের ডেমোক্রেসি ঠিক নেই, এবং যেখানে কিন্তু তার অপোনেন্ট প্রেসিডেন্টের উপর কিন্তু গুলি অ্যাটাক হয়, সে কিন্তু এই বাংলাদেশের উপরেই কিন্তু আঙুল তুলে বলেছিল যে সেখানে নাকি গণতন্ত্র ঠিক নেই। তবে এই বাংলাদেশের উপর কিন্তু বা হাসিনার উপর কিন্তু কোনোদিনই আমেরিকার কিন্তু পছন্দ ছিল না, বা মুজিবুর রহমানকে তিনি কিন্তু পছন্দ করতো না। তার কারণ হচ্ছে কিন্তু যে পাকিস্তান তার কিন্তু খুব কাছের দেশ আমেরিকার। এই আমেরিকায় কিন্তু এই পাকিস্তান ভেঙে যাওয়ার সময় কিন্তু, অর্থাৎ বাংলাদেশ তৈরি হওয়ার সময় কিন্তু ভারতের বিরোধিতা করেছিল এক সময়। তবে এই হাসিনাকে কিন্তু তারা কখনোই পছন্দ করতো না, তাই কিন্তু তারা এই স্টেটমেন্ট দিয়েছিল। এবং তারপর দেখা যায় যে সেখানে একটা বাংলাদেশের মিডিয়ায় বা গণমাধ্যমে কিন্তু খুব ঝামেলা চলে, এবং সেখানে কিছু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, এবং যা কিছু সময় পর কিন্তু সরকার দ্বারা কন্ট্রোলেও নিয়ে আসা হয়। তবে দ্বিতীয় পয়েন্টের কথা যদি বলি, সেটা হচ্ছে কিন্তু যে সরকার গঠনের পর দেখা যায় যে 4র্থবার সরকার গঠন হয়ে যাওয়ার পর এপ্রিল মাস নাগাদ দেখা যায় যে বাংলাদেশের সব থেকে বেশি কিন্তু মিত্র প্রতিবেশী দেশ ভারতকে নিয়ে কিন্তু গণমাধ্যমে দেখা যায় যে বয়কট ট্রেন্ড, অর্থাৎ হচ্ছে বয়কট ভারত বা বয়কট ইন্ডিয়া ট্রেন্ড কিন্তু আসে, যার কিন্তু মেন সূত্রপাত কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু হয় না, সেটা কিন্তু বাইরের দেশের থেকে তৈরি করা হয়, অর্থাৎ লন্ডন থেকে বা ইউএসএ থেকে কিন্তু তৈরি করা হয়, যার কিন্তু মেন কিন্তু মাথায় ছিল হচ্ছে মাস্টার মাইন্ড কিন্তু বিএনপির যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে, সেটা হচ্ছে কিন্তু খালেদা জিয়ার ছেলে তারিকের রহমান, তার দ্বারা কিন্তু তৈরি করা হয়। এবং তাদের যে ইনফ্লুয়েন্সার রয়েছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের দ্বারা কিন্তু করা হয় যে বয়কট ইন্ডিয়া ট্রেন্ড। এখানে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু কোনো রকমভাবে কিন্তু বুঝতে পারে না যে তার দেশের জন্য ভারতবর্ষ কতটা ইম্পর্টেন্ট, এবং শেখ হাসিনার সাথে ভারতবর্ষের রিলেশনটা থাকা
থাকাটা কতটা পরিমাণের গুরুত্ব, এটা কিন্তু কোনো রকম না বুঝে কিন্তু তারা একরকম কিন্তু বিএনপির হাতে হ্যাঁ মিলিয়ে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু চলে। তবে কিছু সময় পর তারা গণমাধ্যমে এবং বিভিন্ন সাধারণ মানুষের দ্বারা বা বিভিন্ন বিভিন্ন যে শিক্ষিত মানুষ রয়েছে তাদের দ্বারা কথা স্টেটমেন্ট দেওয়া কিন্তু তারা একটু সামান্য পরিমাণে কিন্তু বুদ্ধি হয় তাদের মাথায়, এবং তারা কিন্তু ভারতের গুরুত্বটা কিছু সময়ের জন্য বোঝে যে ভারত থেকে কত পরিমাণে জিনিস তারা আমদানি করে এবং ভারত কিভাবে কোভিডের সময় তাদেরকে হেল্প করেছে বিভিন্ন রকম সরঞ্জাম দিয়ে, এবং সেখানে কিন্তু অন্য কোনো দেশ কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করতে আসেনি। তবে এখানে কিন্তু বলা হচ্ছে যে তার পরিস্থিতিতে কিন্তু দেখা যায় যে কিছু সময় পরে কিন্তু এই ব্যাপারটা থেমে যায়। তবে তৃতীয় যেটা বড় স্টেটমেন্ট সেখানে দেখা যাচ্ছে যে তৃতীয় যদি পয়েন্ট দেখি সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়ে কিন্তু হাসিনার সাথে কিন্তু আমেরিকার ঝামেলা বা বৈদেশিক শক্তির যে একটা বড় ঝামেলা সেটা হচ্ছে বড় ব্যাপার, যেটা নিয়ে কিন্তু একটা ইস্যু রয়েছিল যে আমেরিকার সাথে বাংলাদেশের। তবে এই ঘটনার ভিত্তিতে প্রথমে বলে রাখি যে আমেরিকার সাথে যেই দেশই লাগে তার অবস্থা কিন্তু অবশ্যই খারাপ হয় এবং যে লিডার লাগে তার অবস্থাও কিন্তু খারাপ হয়। এই উদাহরণস্বরূপে প্রথমেই আমি তোমাদের জানাতে চাই যে পাকিস্তানের ইমরান খানের যদি অবস্থা দেখতে যাও তোমরা প্রথমেই দেখতে পাবে যে তার অবস্থা আজকে কি দিনে কি হয়ে রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ইমরান খান আমেরিকানকে নিয়ে কিন্তু চরম নিন্দা করেছিল এবং সেখানে কিন্তু বলেছিল যে পাকিস্তানকে কিন্তু একরকম ক্ষতি করার পিছনে কিন্তু আমেরিকার বড় হাত রয়েছে। এবং সেই কথা কিন্তু কটকা কিন্তু হাসিনাও কিন্তু করেছিল একটা বক্তৃতায়, তিনি কিন্তু বলেছিলেন যে ফরেন নেশন ওয়ান্ট এয়ারবেস ইন বাংলাদেশ, অর্থাৎ কিন্তু ফরেন নেশন অর্থাৎ বৈদেশিক শক্তি কিন্তু একটা যে বাংলাদেশে কিন্তু একটা বিমান ঘাঁটি কিন্তু চাইছে, যেটা কিন্তু হাসিনা কিন্তু দিতে রাজি না। তবে বৈদেশিক শক্তির কথা বলতেই কিন্তু এখানে কিন্তু বিভিন্ন গ্লোবাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু আমেরিকার কথা বলা হচ্ছে। তবে এই ঘটনাতে কিন্তু হাসিনা খুব ভালোভাবেই জানতো যে তার পিছনে কিন্তু আমেরিকা লেগে যাবে এবং সেখানে কিন্তু তার কিন্তু পতনও উঠতে পারে এবং তার বিরুদ্ধে কিন্তু সবকিছুই হতে পারে। তবুও কিন্তু বীর কন্যা হিসাবে তিনি কিন্তু এটা কিন্তু নিতে একদম রাজি হয়ে যায় এবং হাসিনা কিন্তু খুব কঠোরভাবে কিন্তু এই স্টেপটা নেয় এবং সেখানে কিন্তু তিনি দিতে রাজি হন না সেই এয়ারবেস, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আমেরিকা তারা বলেন যে সেখানে কিন্তু তারা দেশ ভেঙে হলেও কিন্তু অর্থাৎ মায়ানমারের কিছু জায়গা এবং বাংলাদেশের কিছু জায়গা নিয়েও কিন্তু তারা একটা অন্য দেশ তৈরি করবে এবং সেখানে কিন্তু এয়ারবেস তৈরি করবে আমেরিকা। এই ঘটনা কিন্তু বিভিন্ন খবর মাধ্যমে কিন্তু প্রচলিত ছিল। তবে চতুর্থ পয়েন্টে যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে এই ঘটনায় কিন্তু ঘি ঢালে হচ্ছে কিন্তু হাইকোর্টের 5 জুনের কিন্তু একটা রায়, যেটা কিন্তু মেনলি কোটা নিয়ে কিন্তু একটা রায় আসে, এবং এই কোটা নিয়ে রায় নিয়ে যে ভিডিওটা রয়েছে সেটা অলরেডি আমি আপডেট করে রেখেছি আমার চ্যানেলে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সেটা নিয়ে এখন আর এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করলাম না, বা তোমরা অনেকটা কোটা বিরোধী এখন আন্দোলন নিয়ে জেনে গেছো, তো যদিও তোমরা না জানো তাহলে ভিডিওর লিঙ্ক থেকে তোমরা গিয়ে দেখে নিও ভিডিওর শেষে। তো এরপর যদি কথায় আসি যে 2018-তে কিন্তু এই কোটা আন্দোলনের জন্য কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্ট কিন্তু এটা বাতিল করে দিয়েছিল, টোটাল 30% কিন্তু কোটা বা পুরো কোটাটাই কিন্তু বাতিল করে দেওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনা গভর্নমেন্ট। এরপর দেখা যায় যে 2021 সালে কিন্তু মুক্তিযোদ্ধাদের দ্বারা কিন্তু এই কোটা আন্দোলন নিয়ে মামলা চলে হাইকোর্টে এবং সেই মামলারই কিন্তু রায় আসে 5 জুন। তবে এই রায় কিন্তু হাইকোর্টের দ্বারা দেওয়া হয় এবং এখানে কিন্তু গভর্নমেন্টের সাথে কোনো রকম লিঙ্ক ছিল না। ভারতবর্ষের ক্ষেত্রে কি হয়, যদি কোনো রকম ভাবে হাইকোর্ট দ্বারা কোনো রায় দেওয়া হয় তাহলে সেই রায় যদি পছন্দ না হয় তাহলে উচ্চ আদালতে কিন্তু অ্যাপিল করার সুযোগ থাকে। সেরকমই কিন্তু বাংলাদেশেরও সুযোগ ছিল, সেক্ষেত্রে কিন্তু ছাত্ররা চাইলে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু আন্দোলনটা করতে পারতো। এক্ষেত্রে কি কোনো রকম ভাবে ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছিল যে ছাত্রদের, যে তারা সরকারের উপর পুরোপুরি দোষ দিতে বা কোনো রকম ভাবে হাইকোর্ট বা কোর্টের বা মামলার ভিত্তিতে কোনো রকম ভাবে না গিয়ে বা শান্তিভাবে বা নিরস্ত্রভাবে সেই জিনিসটাকে কমপ্লিট না করে সেই জিনিসটাকে না দেখে কি অস্ত্র শস্ত্র নিয়ে বা এরকমভাবে আন্দোলন করে বা এত যে ছাত্রদের মৃত্যু হলো সেগুলো করেই কি কোনো রকমভাবে সরকারকে সরানোর প্রচেষ্টা অন্য কেউ করেছে, যেটা কি ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রকাশ পেয়েছে, বা ছাত্রদের কি ভড়কানো হয়েছে সেই জিনিসটার উপরে, বা ছাত্রদের কি প্রতারণা করে সেই জায়গায় নিয়ে এসছে, সেটাই তো এখন বর্তমানে দেখা যাচ্ছে। কারণ দেখা গিয়েছিল যেই আন্দোলনটা শুরু হয়েছিল তারপর কিন্তু দেখা যায় যে সুপ্রিম কোর্ট এর মধ্যে ইন্টারভেনশন করে বাংলাদেশের কোটা সিস্টেমে, এবং সেখানে কিন্তু 44% কোটা যেটা জেনারেলের জন্য ছিল সেটাকে বাড়িয়ে 93% করে দেয়, এবং যেটা হচ্ছে 30% কিন্তু যেটা ছিল মুক্তিযোদ্ধা কোটা সেটাকে 5% করে দেয়। এরপর তো কোটা আন্দোলন থেমে যাওয়ার কথা, ছাত্রদের ডিমান্ড তো পুরো হয়ে গেছে। এবার এই যে আন্দোলনটা হলো সেটা হচ্ছে কিন্তু ছাত্র আন্দোলন কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু শুরু হয়েছে যে কারফিউ জারি হওয়া নিয়ে সেটা আন্দোলন শুরু। তো কারফিউ তো অবশ্যই লাগার কথা ছিল, যে দেশকে শান্ত করার জন্য কারফিউ লাগা বা দেশের ইন্টারনাল সিকিউরিটিকে ঠিক করা বা তার জন্য ইন্টারনেট কাটডাউন। তো হিউম্যান রাইটের কথা এখান থেকে উঠে আসছে। তো দেশে যদি কোনো রকম যে ইন্টারনালি কন্ডিশন খারাপ হয় সেটা তো বাইরের দেশকে দেখিয়ে কোনো দেশেরই লাভ হয় না, সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি তার ইমেজ খারাপ হয়, সেক্ষেত্রে এটা বুঝতে হবে। এবং হাসিনা যে কন্টিনিউয়াসলি বলছিল যে ছাত্র আন্দোলনের সবাই ছাত্র নয় এবং সেখানে কিন্তু অন্যরকম লোকরাও ছিল, সেটা কিন্তু বর্তমানে প্রকাশ্য পাওয়া যাচ্ছে। যদি কোনো রকম ছাত্ররা থাকতো সেখানে
সেখানে, তাহলে কিন্তু যে বা ছাত্রদের দ্বারা যদি পুরোপুরি ব্যাপারটা চালিত হতো, তাহলে কিন্তু দেখা যেত না যে মাইনরিটি যে কমিউনিটি রয়েছে তাদের উপর অ্যাটাক যে বর্তমানে হচ্ছে, বা সেখানে যে বর্তমানে যে ফেমাস ব্যক্তিগুলো ছিল, যেটা হচ্ছে ক্রিকেটার, যদি দেখা যায় যে এক্স ক্রিকেট টিমের তিনি আওয়ামী লীগ লীগের কিন্তু একজন এমপি, তো তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া বা আওয়ামী লীগ লীগের যে যে যারা রয়েছে তাদেরকে এক ধরনের হত্যা করার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যে যে অনেক কিন্তু শরণার্থীরা বাংলাদেশে কিন্তু ভারতের উদ্দেশ্যে কিন্তু রওনা দেওয়ার কথাও কিন্তু এখনো ভাবছে। তো এইসব পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু কথা উঠে আসে যে এরা কিন্তু যে সবাই কিন্তু ছাত্ররা ছিল না, তবে ছাত্ররা যদি থাকতো তাহলে কিন্তু তাদের দেশ কিভাবে স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধুর কি যে যে অবদানটা রয়েছে সেটা কিন্তু তারা বুঝতো, এবং বঙ্গবন্ধুর মূর্তিটা কিন্তু এইভাবে তারা ভাঙতো না। তবে কি এরা বিএনপির লোক নাকি অন্য কোনো সন্ত্রাসবাদী লোক, তো এগুলো কিন্তু ভাবতে হবে সাধারণ মানুষদের। এবং এইসব ব্যাপার নিয়ে কিন্তু যেটা মেন যে উদ্দেশ্য, যেটা দেখতে হবে যে ভারতবর্ষের একটা চ্যালেঞ্জ কিন্তু এখন উঠে আসছে, এবং যদি আমরা সব থেকে বড় চ্যালেঞ্জ কিন্তু এখন বাংলাদেশের নিজের কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু এখন বর্তমানে কিন্তু বাংলাদেশ বুঝতে পারছে না। তার কারণ হচ্ছে কিন্তু বাংলাদেশ এখন রাগের মাথায় রয়েছে প্রত্যেকটা মানুষই। এই ঘটনাটা তারা অবশ্যই বুঝতে পারবে যে শেখ হাসিনা তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল বা বঙ্গবন্ধু তাদের জন্য কি করেছিল, সেটা কিন্তু কিছু সময় পর বা এই রাইটগুলো থেমে যাওয়ার পর কিন্তু অবশ্যই তারা বুঝতে পারবে। তার কারণ হচ্ছে কিন্তু যে শেখ হাসিনা যে একটা দেশকে যেটা তিনি ধরে কিন্তু হাতে ধরে কিন্তু নিজের হাতে ধরে অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছিল, যেখান থেকে কিন্তু পাকিস্তানের হাতে দেখুন যখন ভেঙে গেছিল দেশ, সেখান থেকে কিন্তু তারা খুব দরিদ্রের মধ্যে কাটাতো, সেই জায়গা থেকে কিন্তু এশিয়ার একটা খুব বড় অর্থনীতিতে কিন্তু এখন রূপান্তরিত হয়েছিল বাংলাদেশ। তবে দেখতে গেলে দেখা যাচ্ছে যে এখন যে মানুষরা রয়েছে তারা কিন্তু তাদের গণভবন এবং যে প্রধানমন্ত্রীর বাসভবন রয়েছে সেই জায়গা থেকে কিন্তু অনেক লুটপাট চালাচ্ছে, এবং সেই জিনিস কিন্তু তারা নিয়ে নিজের বাড়িতে চলে যাচ্ছে। তো এইসব দেখে মনে হচ্ছে না যে সেনাপ্রধান কিন্তু চাইছে যে সেগুলো আটকাতে, বা সে দেশে অন্য কোনো গভর্নমেন্ট এলেও তারা কিন্তু দেশে কিন্তু এই জিনিসগুলো ঠিক করতে পারবে বলে। বা এই যে কোটা বিরোধী আন্দোলন হলো সরকারি চাকরিতে, সেখানে জেনারেলদের কিন্তু সংরক্ষণ দেওয়া হবে, তো জেনারেল কোটার তো সংরক্ষণ তো হলো, যে যে জেনারেল কোটা 93% যে সংরক্ষণ দেওয়া হবে, তবে কি এবার চাকরিটা তৈরি হবে বা চাকরিটা কি এবার কিন্তু সরকার তৈরি করতে পারবে, সেগুলো কিন্তু দেখার বিষয় রয়েছে। এগুলো নিয়ে কিন্তু গণমাধ্যমে বা বিভিন্ন সরকারি খবর মাধ্যমে কিন্তু খবর উঠে আসছে। বা যদি কথা বলতে যাই যে বিভিন্ন রকম যে টিভি চ্যানেল রয়েছে সেই দেশের, সে তাদের উপরেও কিন্তু বিভিন্ন রকম কিন্তু আক্রমণ চালানো হচ্ছে। তার মধ্যে কিন্তু সময় টিভির উপর খুবই কিন্তু আক্রমণ করা হয়েছে, তাদের যে অ্যাঙ্কার রয়েছে তাদের উপর বা রিপোর্টার রয়েছে তাদের উপর কিন্তু চর মারাতে অবধি দেখা গিয়েছে, বিভিন্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। তো এইসব নিয়ে কিন্তু দেখতে হবে যে ভবিষ্যতে কিন্তু বাংলাদেশ কিভাবে এগিয়ে যায়, বা বাংলাদেশ যে যে স্বৈরাচারী শাসনটা চালু হয়েছে বা ডিক্টেটরশিপটা যেটা চালু হয়েছে, সেটা যে র্যাডিকালাইজেশন যেটা হয়েছে, সেটা নিয়ে দেখে তো মনে হচ্ছে না যে বাংলাদেশ আর এগোতে পারবে বলে। সেটা হয়তো দ্বিতীয় পাকিস্তানের কিন্তু পরিচয় কিন্তু পাবে। অবশ্যই কিন্তু বাংলাদেশের এখন বিওপি ক্রাইসিস কিন্তু অলরেডি চলছে, এবং বাংলাদেশের অর্থনীতি কিন্তু ক্রমশই কিন্তু খারাপ হচ্ছে, এবং বাংলাদেশের টাকা যেটা কিন্তু খুব একটা স্ট্রং কারেন্সি হয়ে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু আবার দেখতে পাওয়া যাবে হয়তো যে নিচে নামছে। তো এসব কিন্তু সময়ের সাথে সাথে সবই তোমরা দেখতে পাবে। তো এটা নিয়ে একটা নেক্সট ভিডিও আমি আপডেট করবো তোমাদের সাথে, যেটা হচ্ছে কিন্তু এখন বাংলাদেশকে নিয়ে ভারতের যে চিন্তা মাথায়, এবং বাংলাদেশকে নিয়ে যে ভারতবর্ষের যে বর্ডার সিকিউরিটিতে যে চিন্তা, সেটা নিয়ে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিও আমি একটা আপডেট করবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এবং তথ্যচিত্রের এরকম আপডেট পাওয়ার জন্য তথ্যচিত্রকে সাবস্ক্রাইব করে। তো এবং তোমাদের মনে কি জাগছে এবং তোমাদের মনে মতামত কি মনে হয় যে এরা কি সত্যি ছাত্র ছিল যারা র্যাডিকালাইজেশনটা ছড়াচ্ছে এবং যারা এরকম বঙ্গবন্ধুর মূর্তিতে জুতোর মালা পড়াচ্ছে বা ভাঙছে, এরা কি সত্যি ছাত্র? তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। এবং যারা সরকারের জিনিস নিয়ে চলে যাচ্ছে এবং ভ্যান্ডালিজম করছে, সেগুলো কি ঠিক হচ্ছে, সেটা নিয়ে তোমাদের যা মনে হয় সেগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবং আমি অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে আপডেট করছি খুব তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।